আগের ভিডিও শেষের দিকে যে প্রবলেমগুলো দিয়েছিলাম সেগুলোর সলিউশন করে দেওয়া যাক, কেমন? কি দিয়েছিলাম? বেশি কিছু নয়, এটা 10টা স্ট্রাকচার দিয়েছিলাম। সেই স্ট্রাকচারগুলো থেকে আমাকে খুঁজে বার করতে হবে সেই স্ট্রাকচারগুলোর মধ্যে মোট কটা করে হাইড্রোজেন আছে। আমি এখানে কার্বনগুলো লিখে রেখেছি, স্ট্রাকচারগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছো, তোমরা তোমাদের হোমওয়ার্কের সিটটা থেকে মিলিয়ে নাও। এই কার্বনটা দেখছি 4টে ভ্যালেন্সি, 1 2 3 4। তাহলে এখানে কোনো আর হাইড্রোজেনের দরকার নেই। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কোনো টার্মিনাল পয়েন্টে যদি কিছু না থাকে আর জাংশন পয়েন্টে কার্বন থাকে, যদি অন্য কোনো অ্যাটম দেওয়া না থাকে, এই কার্বনটা আর কতটা ভ্যালেন্সি দেখা যাচ্ছে? একটা বন্ড মানে একটা ভ্যালেন্সি, তাহলে 3টে হাইড্রোজেন হবে। আমি এখানে 3টে H3 লিখে দিলাম একবারে, 3টেকে ভেঙেও লেখা যেতে পারে, এটাও তাই, এখানেও তাই, এখানেও একটা আছে মানে 3টে হবে। এটাই 4টে ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেছে, এখানে 2টো, 3টে। তুমি ভেঙেও লিখতে পারো, একসাথে 3H3 আকারেও লেখা যেতে পারে। এই কার্বনটাও 3টে হাইড্রোজেন হবে, এটাও 3টে হাইড্রোজেন হবে। এগুলো এইভাবে ভেঙে ভেঙে লেখার প্রয়োজন পড়বে না যখন তোমার প্র্যাকটিসটা বেশি থাকবে, সরাসরি তুমি হিসাব করে নিতে পারবে। তাহলে কটা হলো? 3 6 9 12, 3 15, 3 18, 20 আর 3 23। তাহলে এখানে ফার্স্ট কম্পাউন্ডটায় 23টা হাইড্রোজেন আছে। সেকেন্ড কম্পাউন্ডটায় দেখা যাক, এই কার্বনটা ভ্যালেন্সি দুদিকে 2টো আছে, তাহলে আর 2টো হাইড্রোজেন হবে, মোট 4টে হতে হবে ভ্যালেন্সি। এই কার্বনটায় 2টো আছে, 2টো হবে। এই কার্বনটায় 2টো। এই কার্বনটার ভ্যালেন্সি দেখো, এদিকে একটা, এদিকে একটা, 2টো, আর এদিকে ডাবল বন্ড আছে মানে 2টো। তাহলে ওখানে 4টে ভ্যালেন্সি হয়ে গেছে, কোনো হাইড্রোজেন হবে না। উপরে কার্বনটার একই হাল, এখানে 2টো হবে, এখানেও 2টো, এখানেও 2টো, এখানেও 2টো। 2 4 6 8 10 12 14, এখানে 2টো, 16টা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে কি হবে? ফটাফট সবাই করে ফেলেছো নিশ্চয়ই। এখানে 2টো, এখানে 2টো, এখানে একটা হবে কারণ 3 দিকে 3টে বন্ড আছে। এটাতেও 2টো হবে, এটাতেও 2টো হবে, সরি 1 হবে, 3টে আছে। এখানে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড 3টে আছে মানে একটা হাইড্রোজেন হবে, 2টো আছে মানে 2টো হাইড্রোজেন হবে, 3টে আছে মানে একটা হবে, একটা। তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 হাইড্রোজেন অ্যাটমস। এই কার্বনগুলোর ক্ষেত্রে দেখো, 2টো, 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 এখানে 3টে বন্ড আছে তার মানে একটা হাইড্রোজেন হবে। এখানে 2টো বন্ড আছে মানে 2টো হাইড্রোজেন হবে। এখানে 3টে বন্ড আছে মানে একটা হাইড্রোজেন। এখানে 2টো বন্ড আছে মানে 2টো হাইড্রোজেন। 2টো বন্ড আছে 2টো হাইড্রোজেন। এখানে 2টো বন্ড আছে 2টো হাইড্রোজেন। এখানে 2টো বন্ড আছে 2টো হাইড্রোজেন। এখানে 3টে বন্ড আছে 1 2 3, তাহলে একটা হাইড্রোজেন। এখানে 2টো, এখানে একটা, এখানে 2টো। তাহলে কটা হলো? 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24 হাইড্রোজেন্স। এটাতে কটা হবে? এখানে 3টে সিঙ্গেল বন্ড মানে 3টে হাইড্রোজেন, এখানেও সিঙ্গেল বন্ড মানে 3টে হাইড্রোজেন হবে। সিঙ্গেল বন্ড মানে একটা ভ্যালেন্সি, তাহলে 3টে ভ্যালেন্সি বাকি থাকছে, তাহলে 3টে হাইড্রোজেন লিখবো ওখানে। এখানেও 3টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে, এখানে 3টে বন্ড আছে মানে একটা হাইড্রোজেন, এখানে 3টে বন্ড আছে মানে একটা হাইড্রোজেন, এখানে 4টে বন্ড, এখানে একটা বন্ড মানে 3টে হাইড্রোজেন, একটা বন্ড মানে 3টে হাইড্রোজেন। আর এই কার্বনটায় 1 2 3 4টে হয়ে গেছে, আর এই কার্বনটায় একটা আছে মানে 3টে। তাহলে এটা বেশ বড় সড়ো হয়েছে। একদিক থেকে হিসাব করা যাক, নাহলে হিসাবে ভুল হয়ে যাবে। 3 6 9 11, 3 14, 3 17 18 19 20 21 22 আর 3 25, 25 আর 9 34, 34 হাইড্রোজেন্স আছে। 9 আর 2 12, 9 আর 2 11, 3 11 6 17 18 19 আর 6 25 আর 9 34, ঠিক আছে। 6, কোশ্চেন নাম্বার 6, এটা দেখেই বুঝতে পারছো 8টা হাইড্রোজেন হবে।
2 4 6 8 দুটো করে বন্ড এরকম মুখোমুখি হয়ে যাবে। এই কার্বনগুলোই যে এইভাবে লিখেছি এইভাবে লেখার কোনো প্রয়োজন হবে না, প্র্যাকটিস তোমরা এই শুরু করছো, যারা ক্লাস 10-এ পড়ো এইমাত্র শুরু করছো, তাই এগুলোকে আমরা এইভাবে লিখে দেখাচ্ছি, না হলে এগুলো না লিখেই আমরা করতে পারবো। এটাও তাই, 4 2 8টা, এখানে একটা 9টা হাইড্রোজেন। এটাই কটা হাইড্রোজেন? 3টে, 2টো 5টা, এখানে 4টে ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেছে, এখানে 2টো 7টা, এখানে এই কার্বনের ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেছে, এখানে একটা 8টা হাইড্রোজেন। এই কার্বনে দেখো ভ্যালেন্সি 3 আছে, তার মানে একটা হাইড্রোজেন, 3 আছে মানে একটা হাইড্রোজেন, 2 আছে মানে দুটো হাইড্রোজেন, 3 আছে মানে একটা হাইড্রোজেন, 3 আছে মানে একটা হাইড্রোজেন। তাহলে হলো কটা? 2 4 6 8। এখানে কটা? 2 4, এখানে দুটো ভ্যালেন্সি মানে দুটো হাইড্রোজেন হবে, এখানেও দুটো হাইড্রোজেন হবে, এখানেও দুটো হাইড্রোজেন হবে, এখানেও দুটো হাইড্রোজেন হবে, এখানে 3টে কার্বন, এই কার্বনে 3টে বন্ড আছে মানে একটা হাইড্রোজেন হবে, এখানে দুটো বন্ড আছে মানে দুটো হাইড্রোজেন হবে, এই কার্বনে 1 2 3 4টে হয়ে গেছে, এখানে দুটো আছে মানে দুটো হাইড্রোজেন হবে, আর এখানে কার্বনে 3টে বন্ড আছে মানে একটা, এখানে দুটো বন্ড আছে মানে দুটো। এটা ডাবল বন্ড। তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হাইড্রোজেন। এই ছিল তোমাদের আগের দিনের হোমওয়ার্ক, সেটা আমি সলভ করে দিলাম। আজকে একটা অন্য জিনিস শিখব। একটা কার্বনের বন্ড এরকম হতে পারে, সব সিঙ্গেল বন্ড। কার্বনের ক্ষেত্রে ডাবল বন্ড আসতে পারে, অথবা কার্বনের ক্ষেত্রে ট্রিপল বন্ড আসতে পারে। এই 3 রকম হয়। আর এক রকম হয় সেটা হলো, আর এক রকম যেটা হয় সেটা হলো দুদিকেই ডাবল বন্ড। এই 4 রকমের স্ট্রাকচার থাকতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম ভ্যালেন্সি মাথায় রাখো, কার্বন এই 4 রকমের বাইরে কোনো রকম স্ট্রাকচার করবে না কোনো নিউট্রাল কম্পাউন্ডে। এই 4 রকম স্ট্রাকচারের বাইরে কোনো রকম বন্ডিং কার্বনের নেই। অক্সিজেন কীরকম করতে পারে? ডাবল বন্ডও, ভ্যালেন্সি তো 2, অথবা এরকম। দেখো এটাও 2 ভ্যালেন্সি বোঝাচ্ছে, এটাও 2 ভ্যালেন্সি বোঝাচ্ছে। এগুলো একদম খুব সুন্দরভাবে শিখে না, এগুলো মুখস্থ করার জিনিসও নয় আর বারবার পড়ার ব্যাপার নয়, খুব সিম্পল, একদম মাথায় ঢুকিয়ে নাও, ভেরি বেসিক এবিসিডির মতো মাথায় রাখো। নাইট্রোজেনের ক্ষেত্রে কীরকম হয়? ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, আবার সিঙ্গেল বন্ড তো হতেই পারে। এইগুলো মাথায় রাখলেই হবে। আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনটা ওই জন্য কখনো দেখবে মাঝখানে নেই, কোনো কম্পাউন্ডে হাইড্রোজেন মাঝখানে থাকে না, সবসময় ধারে থাকে, টার্মিনালে থাকে। হাইড্রোজেন সর্বদাই টার্মিনালে থাকে। কার্বনের যে কোনো জায়গায়, কার্বন হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, যে কোনো জায়গায় যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, যদি সব সিঙ্গেল বন্ড হয় এগুলোকে বলা হয় সিগমা বন্ড। এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড। যেখানে ডাবল বা ট্রিপল বন্ড আসবে সেখানে আমরা সিগমা এবং আরও এক ধরনের বন্ড পাবো, যেটাকে বলা হয় পাই বন্ড। তাহলে যে কোনো কম্পাউন্ড তৈরি হওয়ার ক্ষেত্রে সেখানে যদি ডবল বন্ড থাকে সেখানে একটা সিগমা বন্ড থাকবেই। কোনো কম্পাউন্ড এরকম হয় না, যদিও কিছু ব্যতিক্রম তোমরা মলিকুলার অরবিটাল থিওরিতে বড় হয়ে গিয়ে যখন পড়বে তখন কিছু দেখবে, থিওরিটিক্যাল কিছু ব্যতিক্রম দেখবে। সিগমা বন্ড থাকবেই, এখন এটা মেনে চলো যে সিগমা বন্ড থাকবেই, তারপর পাই বন্ড। কীরকম ব্যাপারটা খুব সহজ।
পাই বন্ড ব্যাপারটা কি এগুলো বুঝতে একটু সময় লাগবে। আমি হয়তো এই ভিডিওগুলো শেষের দিকে তোমরা যখন সব শিখে যাবে তখন একটা স্পেশাল ভিডিও বানালাম, যে ভিডিওতে আমরা পাই বন্ড কীভাবে তৈরি হচ্ছে। যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, অত ডিটেলসে সকলে জানো না অরবিটাল কী, তাদের ওভারল্যাপ কীভাবে হয়, সেই জন্য আমি বলছি না। তোমরা শুধু এটা মেনে চলো, যেখানে সব সিঙ্গেল বন্ড থাকবে সেগুলো সব সিগমা বন্ড, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে সেগুলো সিগমা বন্ড এবং পাই বন্ড দুটোই থাকবে। তাহলে এখানে এই যে ডাবল বন্ড আছে, এখানে একটা সিগমা আছে, একটা পাই বন্ড আছে। এই ডাবল বন্ডটায় এখানে একটা সিগমা একটা পাই, সরি এখানে একটা সিগমা একটা পাই, এখানে দুটোই সিগমা। সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড। সিগমা চিহ্নটা হলো এরকম উল্টানো ছয়ের মতো, আমি যেমনভাবে লিখছি এইরকম লিখবে না, এরকম লিখতে পারো, ব্যাপারটাকে এইভাবে আমরা লিখতে অভ্যস্ত, এরকম সিগমা। আর পাই তো জানোই। তাহলে এই টোটাল কম্পাউন্ডটায় যদি আমি পুরোটা আঁকিনি, কার্বন কটা, ডাবল বন্ড কটা, একটা। ডাবল বন্ড একটা মানে ওখানে একটা সিগমা একটা পাই আছে, আর এখানে সিঙ্গেল বন্ড দুটো আছে মানে দুটোই সিগমা বন্ড। এখানে কটা সিগমা কটা পাই, এখানে একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই, তাহলে পুরো স্ট্রাকচারটায় দুটো সিগমা দুটো পাই। এখানে ট্রিপল বন্ডে কটা সিগমা কটা পাই, সব সময় একটাই সিগমা হবে, সিগমা একটাই হবে, তাহলে একটা সিগমা, বাকিগুলো পাই। একটা ডাবল বন্ডেও একটা সিগমা একটা পাই, একটা ট্রিপল বন্ডে একটা সিগমা দুটো পাই, প্লাস এখানে একটা সিগমা। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে আমি একবার সাম আপ করি ব্যাপারটাকে। কোথাও সিঙ্গেল বন্ড মানে এটা সিগমা বন্ড, ডাবল বন্ড কোথাও দেখি যদি, তাহলে কি হবে, ওটার মধ্যে একটা সিগমা একটা পাই বন্ড। আর ট্রিপল বন্ড যদি কোথাও দেখি তাহলে এটা মানে কি, একটা সিগমা দুটো পাই বন্ড। এই হলো ব্যাপার। এখান থেকে আমরা বেশ কিছু কম্পাউন্ডে সিগমা বন্ড এবং পাই বন্ড বের করাটা শিখে নেব। সিগমা বন্ড পাই বন্ড যদি বের করতে দেয় আমাকে, ধরো এই রকম একটা কম্পাউন্ডে, প্রথমে একটা কঠিন থেকে শুরু করলাম, কারণ এইগুলো পারলে অন্যগুলো কোনো অসুবিধা হবে না। তাহলে এই পয়েন্টে কার্বন আছে, তাহলে কার্বনের কটা হাত, তিনটে হাত, তাহলে একটা হাইড্রোজেন বসিয়ে দিই। এটাও তাই, প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন বসবে। তাহলে সিগমা বন্ড বাইরের দিকে 6টা দেখতেই পাচ্ছি, 1 2 হাইড্রোজেন বন্ডগুলো সিগমা বন্ড। আর এইখানটায় এটা কটা সিগমা, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, তাহলে পাই বন্ড দেখতে পেলাম মাত্র তিনটে পাই বন্ড। আর সিগমা বন্ড পেলাম 6টা, আর এখানে 1 2 3 4 5 6, 6 + 6 = 12টা সিগমা বন্ড। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোনো অসুবিধা হলে আবার পরের প্রবলেমটা দেখো। ধরো এরকম একটা কম্পাউন্ড দিয়েছে HC ট্রিপল বন্ড CH, কার্বনের ভ্যালেন্সি দেখতে পাচ্ছ 1 আর 3 4, 1 আর 3 4, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে সিগমা বন্ড কটা, একটা, এখানে একটা পাবো দুটো, এখানে একটা পাবো তিনটে সিগমা, তাহলে তিনটে সিগমা বন্ড। পাই বন্ড কটা হবে, এখানে তো তিনটে মোট বন্ড আছে, তার মানে একটা সিগমা তার মধ্যে আছে, বাকি দুটো পাই, তাহলে দুটো পাই বন্ড। যেমন কম্পাউন্ডই দিক না কেন তোমার কাছে কোনো সমস্যা হবে না। ধরো ভীষণ বড় একটা কম্পাউন্ড নিচ্ছে, এই কম্পাউন্ডে কটা সিগমা, ভীষণ বড় নেওয়া হয়নি, তাহলে আবার হাইড্রোজেনগুলো বের করতে হবে, সেই জন্য মাঝারি একটা কম্পাউন্ড নিলাম। এই কম্পাউন্ডের নাম অ্যাজুলিন, মনে রাখতেই হবে, তার কোনো মানে নেই, মনে রাখলে তোমাদের কাজে লাগবে। আমরা কি শিখছি এখন? কিচ্ছু শিখছি না। সিগমা বন্ড বার করা, পাই বন্ড বার করা, কম্পাউন্ডগুলোকে আঁকা, কিচ্ছু শিখিনি অর্গানিক কেমিস্ট্রি এখন। শুধু এটা মাথায় রেখে চলো যে আমরা আগে হাতে করেই করছি,
কম্পাউন্ডগুলোকে দেখতে শিখি, হাইড্রোজেনগুলো বসাতে শিখি, কার্বনের 4টে ভ্যালেন্সি ঠিক জায়গায় অ্যাডজাস্ট করতে শিখি, শুধু এইগুলো শিখবো আর কিচ্ছু না। তাড়াহুড়ো করে শেষ করব না, আমরা পুরো ভালো করে ব্যাপারটার উপর একটা দখল তৈরি করব। এই কার্বনে কটা, 1 2 3, তাহলে একটা হাইড্রোজেন। সব একটা করে হাইড্রোজেন হবে। এই কার্বনটার কি অবস্থা, আমি কার্বনগুলো আর আঁকিনি, দেখছো আস্তে আস্তে আমরা শিখে যাচ্ছি তাই আর কার্বনগুলো আঁকছি না। এই কার্বনটার কি অবস্থা, 2 1 3 আর 1 4টে বন্ড হয়ে গেছে, এই কার্বনটারও তাই অবস্থা। তাহলে মোট হাইড্রোজেনগুলোর জন্য সিগমা দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা সিগমা চলে এসছে হাইড্রোজেনের জন্য। আর এমনি বন্ডগুলোর জন্য কটা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 19টা সিগমা হয়ে গেল। যে কোনো বন্ড মানে সেখানে সিগমা বন্ড থাকবেই। ডাবল বন্ড যেগুলো আছে বা ট্রিপল বন্ড যেগুলো আছে সেগুলোই পাই বন্ড পাবো। ডাবল বন্ড হলে একটা করে পাই পাবো, আর ট্রিপল বন্ড হলে দুটো করে পাই পাবো। তাহলে এখানে 1 2 3 4 5, অনলি 5 পাই বন্ডস। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন আমি তোমাদেরকে কয়েকটা টাস্ক দেব, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা টাস্কগুলো সলভ করবে। এটাই সিগমা বন্ড আর পাই বন্ডের সংখ্যা। এটা করতে গিয়ে কী হয় বলো তো, সিগমা বন্ড পাই বন্ড বের করতে গিয়ে আমরা এইরকম কিউমুলেটিভ বইতে পড়বো। এই টপিকটা পড়তে গিয়ে মানে এই সিগমা বন্ড আর পাই বন্ডের সংখ্যা বের করতে গিয়ে আমাদেরকে কার্বনের হাইড্রোজেনগুলো বসাতে হবে। ফলে আগের দিনের যে টপিকটা হয়েছিল ভিডিওতে, আগের দিনের ভিডিওতে ড্যাশ স্ট্রাকচারে কার্বনের হাইড্রোজেনের সংখ্যা নির্ণয় করা, সেটা আবার প্র্যাকটিস হয়ে যাবে। এই কিউমুলেটিভ ওয়েতেই আমরা পড়বো, চেষ্টা করবো যতটা পড়া যায়। কটা সিগমা কটা পাই, এইগুলোর মধ্যে সিগমা বন্ড আর পাই বন্ডের সংখ্যা বের করবে। আরও সহজ দেওয়া যেত, আমি ইচ্ছা করে দিলাম না, তোমাদেরকে শিখিয়ে দিলাম। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও সহজ কম্পাউন্ড দিয়ে করাবো। কিন্তু এত সহজ করে বুঝিয়ে দেওয়ার পর আমার মনে হয় এই ধরনের কম্পাউন্ডগুলো করলে তোমাদের কনফিডেন্সটা অনেক বাড়বে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একবার সরে গেলাম। ওকে, সিগমা বন্ড আর পাই বন্ডের ডিফারেন্সটা কি এটা সহজ করে বোঝায়, আমি একটা সহজ করে বোঝাই এক্সাম্পল দিয়ে। এটা একটা দুটো ক্যাপ আছে,
দুটো ক্যাপকে দুদিকে লাগিয়ে দিলাম পেন্টার। এই মাঝখানে বন্ডটাকে যদি সিগমা বন্ড ধরা হয় তাহলে এই সিগমা বন্ডের রেসপেক্টে কিন্তু এই দুটো গ্রুপ খুব সহজেই ঘুরতে পারছে। এটা তোমরা নিজেরাও করে দেখতে পাবে, এই দুটো গ্রুপ খুব ইজিলি ঘুরতে পারছে, ইজিলি রোটেশনটা পসিবল। কিন্তু এখানে যদি এইভাবে লাগানো হতো, এটা সাপোজ এইভাবে লাগানো হয়েছে, এই ক্যাপটাকে দুটো পেনের মধ্যে, মাঝখানে এটা একটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, আর এই গ্যাপটাকে এই দুটোর মধ্যে। ধরো আমার হাত দুটো এরকম গ্রুপ, ধরো কার্বন, আমার এই হাতটা কার্বন, এই হাতটাও কার্বন। তাহলে যদি ঘোরাতে চাই কী হবে, রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। মানে যদি পাই বন্ডের সাপেক্ষে, মানে পাই বন্ড থাকলে সেখানে তো সিগমা বন্ড থাকতেই হবে, তাহলে পাই বন্ডের সাপেক্ষে পুরো কম্পাউন্ডটার এই যে দুটো অ্যাটমের মধ্যে পাই বন্ডটা তৈরি হয়েছে সেই দুটোর মধ্যে রোটেশনটা রেস্ট্রিক্টেড। কিন্তু সিগমা বন্ড হলে সেটা ইজিলি রোটেট করা যাচ্ছে। ক্লিয়ার? এটা হলো বেসিক একটা ডিফারেন্স। আরও ডিফারেন্স আছে, পাই বন্ড শুধুমাত্র একটা পাই বন্ডের এনার্জি, মানে পাই বন্ড ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে তার থেকে সিগমা বন্ড ভাঙতে অনেক বেশি এনার্জি লাগে। ক্লিয়ার? আজকে আর পড়ব ডিগ্রি অফ কার্বন। খুব সহজ, ডিগ্রি অফ কার্বন খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। যে কার্বনে যতগুলো সরাসরি কার্বন যুক্ত আছে তার ডিগ্রি তত। একটা সহজ এক্সাম্পল দেখায়, ধরো CH3, CH2, CH3, CH3। আমি কোনো নাম বলছি না, নমেনক্লেচার করিনি, আমরা খুব সহজ বেসিকগুলো শিখছি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন, 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন। এই কার্বনটাও একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটাও 1 ডিগ্রি কার্বন। মানে এই একটা কম্পাউন্ড যেখানে দুটোই 1 ডিগ্রি কার্বন আছে। 2 ডিগ্রি দেখা যাক, ধরো এরকম দেওয়া হয়েছে CH3, কার্বনের 4টে করে ভ্যালেন্সি আমাদেরকে মেনটেন করতেই হবে, CH2, CH3। এখানে কটা কার্বন, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে? দুটো নয়, কিন্তু সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই কার্বনটা সরাসরি একটা কার্বনে যুক্ত আছে, তাই এটার ডিগ্রি হলো 1 ডিগ্রি বা প্রাইমারি। এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? বাঁ দিকে একটা কার্বন, ডান দিকে একটা কার্বন, তাহলে এটা হলো 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর এটা এই কার্বনটা একটা কার্বনে যুক্ত আছে, তাহলে এটাও হলো 1 ডিগ্রি বা প্রাইমারি। এবার 3 ডিগ্রির দিকে যাব, এই কম্পাউন্ডটাই দেখো, এই কার্বনটা একটা, লেফটে একটা, রাইটে একটা, উপরে একটা, 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3 ডিগ্রি বা বলা হয় টার্সিয়ারি, 3 ডিগ্রি বা টার্সিয়ারি। আর এই কার্বনগুলো সব 1 ডিগ্রি কার্বন, দেখেই বুঝতে পারছো। এবার আসবো 4 ডিগ্রি, তাহলে 4 রকম ডিগ্রি কার্বন আমরা শিখছি। মাঝখানে কার্বনটার অবস্থা দেখো, এটা 4 ডিগ্রি, লেফট, রাইট, আপ, বিলো, চারদিকে 4টে কার্বন আছে সরাসরি, আর এই কার্বনগুলো সব 1 ডিগ্রি কার্বন। এটাকে বলা হয় 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, 4 রকম ডিগ্রির কার্বন হয়। আমি তোমাদেরকে এখানে একটা প্রশ্ন দিচ্ছি যে সব থেকে ছোট এমন একটা কম্পাউন্ড তৈরি করো যার মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি সব রকম কার্বনই থাকবে। মিনিমাম তাতে কার্বন সংখ্যা কত হবে এবং হাইড্রোজেন সংখ্যা কত হবে? মিনিমাম কার্বনের হাইড্রোজেনের সংখ্যা দিয়ে একটা কম্পাউন্ড তৈরি করো যার মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি মিনিমাম একটা করে থাকবেই, একাধিক থাকতে পারে। সেই রকম একটা কম্পাউন্ড তৈরি করো, তার ফর্মুলা বলো। যেমন তো আমাকে যদি বলা হয় যে 4 ডিগ্রি একটা ছোট শুধু 4 ডিগ্রি থাকবে এরকম একটা কম্পাউন্ড তৈরি করে দেখো, আমি তাহলে এটা বলবো 4 ডিগ্রি থাকলে তো 1 ডিগ্রি থাকতেই হবে,
তাহলে কটা কার্বন হচ্ছে এখানে? মোট 5টা কার্বন আর 12টা হাইড্রোজেন। আমি তখন বলবো তার সংকেত হলো বা ফর্মুলা হলো C5H12। আমাকে ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন আছে এরকম একটা কম্পাউন্ড একে দেখাও মিনিমাম কার্বন দিয়ে, এবং সেটা অবশ্যই কমেন্টে লেখো যে স্যার C5H12 হয়েছে কি C6H14 হয়েছে কি C9H20 হয়েছে কি, আমাকে এটা কমেন্টে লেখো। ওকে, আমি খুব খুশি হব। যে কার্বনে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে সেগুলোকে বলে 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যে কটা হাইড্রোজেন যুক্ত আছে সেগুলোকে বলা হয় 2 ডিগ্রি হাইড্রোজেন। আমি এতক্ষণ কার্বন পড়ছিলাম, ডিগ্রি অফ কার্বন পড়ছিলাম আমরা, এবার ডিগ্রি অফ হাইড্রোজেন পড়ছি। যত ডিগ্রি কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত আছে সেটাও হাইড্রোজেনটা তত ডিগ্রি। তাহলে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে বের করো, এটা থেকে বের করো। এখানে 3টে, এখানে 3টে, 6টা। 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে বলো? 2টো। 3 ডিগ্রি হাইড্রোজেন 0। এখানে এটাই দেখো 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 3 4 12টা, সরি 3 3 9টা। 2 ডিগ্রি হাইড্রোজেন নেই। 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? অনলি 1। মানে যত ডিগ্রি কার্বনের সঙ্গে হাইড্রোজেনগুলো যুক্ত আছে হাইড্রোজেনের ডিগ্রি ততগুলোই। তাহলে বলো তো 4 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে? 4 ডিগ্রি হাইড্রোজেন কি কোথাও পাওয়া যেতে পারে? কখনোই পাওয়া যেতে পারে না, কারণ যে কার্বনটা 4 ডিগ্রি হবে বা কোয়াটার্নারি হবে সেটা সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত আছে বলেই তো 4 ডিগ্রি হচ্ছে। সরাসরি 4টে হাইড্রোজেনের সঙ্গে কার্বনের সঙ্গে যুক্ত আছে বলেই সেটা 4 ডিগ্রি কার্বন হচ্ছে। তাহলে ওই কার্বনটা 4টে ভ্যালেন্সি কার্বন দ্বারাই পূর্ণ হয়ে যাচ্ছে, কোনো হাইড্রোজেন এখানে প্রয়োজন হচ্ছে না। তাই ওটাকে কখনোই 4 ডিগ্রি হাইড্রোজেনের অস্তিত্ব নেই। 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়, কিন্তু 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। কার্বন কিন্তু হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, সব রকম কার্বনই সম্ভব। আমি এটার উপর কয়েকটা প্রশ্ন দিয়ে আজকের মতো ভিডিওটাকে শেষ করব এখানে। কোশ্চেন কি? 1 ডিগ্রি হাইড্রোজেন কটা, 2 ডিগ্রি হাইড্রোজেন আর 3 ডিগ্রি হাইড্রোজেন খুঁজে বের করা। বোঝা গেছে? এখানে বের করবো 1 ডিগ্রি কার্বন কটা, 2 ডিগ্রি কার্বন কটা, 3 ডিগ্রি কার্বন কটা। এখানেও 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন কটা। এই 3টে প্রবলেম আর আগের প্রবলেমগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও, যদি এটা থেকে কিছু শিখে থাকতে পারো, কিছু আনন্দ পেয়ে থাকো, তাহলে এটাকে লাইক অবশ্যই করবে, বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করো, আর অ্যান্সারগুলো কমেন্টে লেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।